ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আলমগীর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ভালোর দলেই আছি। আজকে আবারও হাজির হয়েছি একদম নতুন একটি সত্য ঘটনা নিয়ে। ঘটনাটি যেভাবে আমাকে লিখে পাঠানো হয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম শাকিল। আমি বগুড়া জেলা থেকে আপনাদের কাছে এই ঘটনাটি পাঠাচ্ছি। ঘটনাটি আমার নানুর ভাবিকে নিয়ে, তবে একই নাম বারবার ব্যবহার না করার জন্য আমি তার আসল নাম গোপন রাখছি। এখানে আমি ছদ্মনাম হিসাবে আমেনা নামটি ব্যবহার করব। এই ঘটনাটি আমি আমার নানুর মুখ থেকে শুনেছি। তিনি বলতেন এটি তাদের জীবনে ঘটে যাওয়া এমন এক ভয়ঙ্কর ঘটনা যা আজও তারা ভুলতে পারেননি। ঘটনাটি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুই ভাগে ভাগ করে বলছি। আর যেহেতু এটাই আমার প্রথম লেখা, তাই কোথাও কোনো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার সময়টা আনুমানিক ১৯৫০ সালের দিকে। তখনকার সময়কার গ্রাম বাংলা ছিল অনেকটাই নির্জন আর রহস্যে ঘেরা। চারদিকে বিশাল বিশাল বাঁশঝাড়, কাঁচা রাস্তা, সন্ধে নামলেই চারপাশে নেমে আসতো অদ্ভুত এক নীরবতা। মানুষ তখন আধুনিক ছিল না, বিদ্যুৎও ছিল না বেশিরভাগ এলাকায়। রাত হলেই চারপাশ অন্ধকারে ঢেকে যেত। সেই সময় আমেনার ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। পরিবার জুড়ে নেমে আসে আনন্দের বন্যা। ছোট্ট শিশুটিকে নিয়ে সবার কত স্বপ্ন, কত আশা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। জন্মের মাত্র 5 দিনের মাথায় শিশুটি হঠাৎ করেই মারা যায়। একটি নবজাতক শিশুর মৃত্যু পুরো পরিবারকে ভেঙে দেয়। আমেনা যেন পাথর হয়ে গিয়েছিল। সারাদিন শুধু কান্না করত। নিজের বুকের ধনকে হারিয়ে সে যেন ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিল। সেই ছোট্ট শিশুটিকে বাড়ি থেকে একটু দূরে একটি বাঁশ বাগানের পাশে দাফন করা হয়। জায়গাটি এমনিতেই একটু ভয়ঙ্কর ছিল। দিনের বেলাতেও খুব কম মানুষ সেখানে যেত, আর রাতের সময় তো কেউ ভুলেও ওইদিকে পা বাড়াতো না। দাফনের কয়েকদিন পর থেকেই আমেনা অদ্ভুত কিছু স্বপ্ন দেখা শুরু করে। এক রাতে সে স্বপ্নে দেখে তার ছোট্ট মেয়েটি কবরের পাশে বসে কাঁদছে। চারপাশে ঘন অন্ধকার। হঠাৎ কোথা থেকে ভয়ঙ্কর চেহারার কয়েকটি পিশাচ এসে শিশুটিকে ঘিরে ধরে। তারা শিশুটিকে ভয় দেখাতে থাকে। ছোট্ট বাচ্চাটি ভয়ে কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে যেন মায়ের কাছে সাহায্য চাইছিল। ঠিক তখন বাঁশ বাগানের ভেতর দিয়ে একজন দরবেশ হেঁটে আসতে থাকে। লোকটির চেহারা ছিল রহস্যময়। লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে সাদা মলিন কাপড়। তার পুরো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে দেখেই মনে হচ্ছিল তিনি সাধারণ কেউ নন। দরবেশটি ধীরে ধীরে শিশুটির কাছে গিয়ে দাঁড়ায়। তারপর গভীর দৃষ্টিতে পিশাচগুলোর দিকে তাকাতেই তারা একে একে অদৃশ্য হয়ে যায়। লোকটি শিশুটিকে কোলে তুলে আদর করতে থাকে। তারপর শিশুটিকে কবরের পাশে রেখে আমেনার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। এই কথাটি বলার পরই আমেনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই স্বপ্নের দরবেশের চেহারা তার চোখে স্পষ্ট ভাসছিল। এরপর থেকেই শুরু হয় আসল ভয়ঙ্কর ঘটনা। আমিনা প্রায় সেই দরবেশকে দেখতে শুরু করে, কখনো উঠানে, কখনো রান্নাঘরের পাশে, কখনো বাঁশবাগানের দিকে তাকালে। প্রথমে সে ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল, কিন্তু দিন যত যেতে লাগলো বিষয়টি তত অদ্ভুত হতে লাগলো। একদিন দুপুরে সে পুকুরে পানি আনতে গিয়েছিল। হঠাৎ পানির মধ্যে সে দরবেশের ছায়া দেখতে পায়। পেছনে তাকাতেই কেউ নেই। আবার পানির দিকে তাকালে সেই ছায়া। আর একদিন গভীর রাতে সে ঘুম থেকে উঠে দেখে দরজার সামনে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখন মুখটি মিলিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দরবেশটি কখনো আমিনার কোনো ক্ষতি করেনি, বরং তার উপস্থিতিতে আমিনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করত। এই সব ঘটনা একসময় সে তার পরিবারকে জানায়। পরিবার প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল সন্তানের শোকে আমিনা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যখন ঘটনাগুলো বাড়তে লাগলো, তখন পরিবারের লোকজন ভয় পেয়ে যায়।
অবশেষে তারা সিদ্ধান্ত নেয় আমিনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাবে। গ্রাম থেকে বেশ দূরে একজন বৃদ্ধ কবিরাজ ছিলেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি অনেক অদ্ভুত সমস্যা সমাধান করতে পারতেন। আমিনাকে সেখানে নিয়ে যাওয়া হলেই কবিরাজ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন। তারপর কিছু কাগজে দোয়া লিখে কয়েকটি তাবিজ দেন। তিনি বলেছিলেন, এই মেয়ের সাথে সাধারণ কিছু ঘটছে না, সাবধানে রাখবেন। তাবিজগুলো সবসময় সাথে রাখবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরিবার কিছুটা স্বস্তি পেলেও আমিনার জীবনের অদ্ভুত ঘটনাগুলো থামেনি। কয়েকদিন ভালো থাকার পর আবারও সে সেই দরবেশকে দেখতে শুরু করে, কখনো দূরে দাঁড়িয়ে, কখনো জানালার পাশে, আবার কখনো স্বপ্নে। তবে দরবেশটি কখনো ভয় দেখাতো না, শুধু নীরবে তাকিয়ে থাকত। এই কারণে আমিনাও পরে আর বিষয়টি পরিবারকে তেমন জানায়নি, কারণ সে বুঝতে পেরেছিল এই অদ্ভুত মানুষটি যেন তাকে পাহারা দিচ্ছে। এবার আসি ঘটনাটির দ্বিতীয় ভাগে। এই অংশে যা ঘটেছে সবই আমিনার বিয়ের পরের ঘটনা। বিয়ের পর আমিনা তার স্বামীর বাড়িতে সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু দরবেশের উপস্থিতি তখনও তার জীবন থেকে যায়নি। মাঝে মধ্যে সে এখনও সেই মানুষটিকে দেখতে পেত। একদিন আমেনা আর তার স্বামী ঠিক করলেন তারা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে। সেই সময়কার দিনে আত্মীয়ের বাড়িতে যাওয়া মানেই ছিল আনন্দের বিষয়। কয়েকদিন থাকা, গল্প করা, গ্রামের পরিবেশ উপভোগ করা। তারা দুপুরের দিকে আত্মীয়ের বাড়িতে পৌঁছালে। খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে সবাই মিলে পাশের নদীর দিকে ঘুরতে যায়। নদীর পাশের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। হালকা বাতাস বইছিল, চারদিকে সবুজ মাঠ, নদীর ধারে হলুদের ক্ষেত। হাঁটতে হাঁটতে একসময় আমিনা একটু পেছনে পড়ে যায়। হঠাৎ তার চোখ পড়ে হলুদ গাছের গোড়ার দিকে। সে অবাক হয়ে দেখে মাটির ভিতর অর্ধেক গেঁথে আছে একটি সোনার আংটি। সূর্যের আলোয় আংটিটি অদ্ভুতভাবে চকচক করছিল। আমিনা নিচু হয়ে আংটিটি তুলে নেয়। সে আংটিটি হাতে নিয়ে তার স্বামীকে দেখায়, কিন্তু তার স্বামী আংটিটি দেখে বিরক্ত হয়ে বলেন, এগুলো রাস্তার জিনিস, ফেলে দাও। এই বলে তিনি আংটিটি ছুঁড়ে ফেলে দেন। কিন্তু কিছুক্ষণ পর আবারও আমিনার চোখ সেই আংটির দিকে চলে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে আংটিটির দিকে টানছে। সে আবার আংটিটি তুলে নেয়। এবারও তার স্বামী সেটি ফেলে দেন। কিন্তু তৃতীয়বার এমন কিছু ঘটে যা পরে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমিনা আবারও সেই আংটিটি খুঁজে পায়, কিন্তু এবার সে আংটিটি তার স্বামীকে না দেখিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। ঠিক তখন থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। সেদিন রাতেই আমিনা স্বপ্নে আবার সেই দরবেশকে দেখতে পায়, কিন্তু এবার দরবেশের চেহারা আগের মতো শান্ত ছিল না। তার চোখ ছিল রাগী লাল। তিনি আমিনার দিকে তাকিয়ে শুধু একটি কথা বললেন, যা তোমার নয় তা কখনো নিজের করে রেখো না। এই কথা শুনেই আমিনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে তার হাতের মুঠোয় এখনো সেই আংটিটি শক্ত করে ধরা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আংটিটি তখন বরফের মতো ঠান্ডা ছিল। শ্রোতা বন্ধুরা, আজকের ঘটনাটি এখানেই শেষ করছি, কিন্তু রহস্য এখনো শেষ হয়নি, কারণ এই ঘটনার আরও ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো অংশ থাকছে দ্বিতীয় পর্বে। তাই চোখ কান খোলা রাখুন, খুব শীঘ্রই আবার ফিরে আসছি নতুন রহস্য নিয়ে। আর বন্ধুরা, আপনাদের জীবনেও যদি ঘটে থাকে কোনো ভয়ঙ্কর, অদ্ভুত কিংবা গা ছমছমে ঘটনা, তাহলে দেরি না করে আমাদের কাছে পাঠিয়ে দিন jr570alamgir@gmail.com এই ইমেলে। আপনাদের পাঠানো সত্য ঘটনা নিয়েই তৈরি হতে পারে আমাদের পরবর্তী এপিসোড। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের ভূত এফএম পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।